হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিক্ষা বিজ্ঞান উইথ এলসি। আজকে আমি যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা দৃষ্টি প্রতিবন্ধকতা। আজকের বিষয়টিকে আমি ছোট্ট করে এবং সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কোনো রকম সমস্যা হলে আমাকে তার সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং কোনো রকম নতুন তথ্য এই সম্পর্কে তোমাদের জানা থাকলে আমাকে সেটিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তবে চলো আজকের বিষয়টি কি বলা হয়েছে এবং কি কি রয়েছে আমরা দেখে নিই। ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা দৃষ্টি প্রতিবন্ধকতা বলতে সাধারণভাবে বোঝায় কোনো শিশুর মধ্যে চোখের কোনো সমস্যা যার ফলে শিশুটি শিক্ষাক্ষেত্রে এবং সমাজে পিছিয়ে থাকে। অর্থাৎ আমাদের চোখ দিয়ে আমরা দেখি, এই দর্শনের জন্য আমাদের চোখ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জ্ঞানেন্দ্রিয়। সেটাতে কোনো রকম সমস্যা হলে সঠিকভাবে পরিষ্কারভাবে দেখতে পাই না, এবং এর ফলে শিশু জন্মানোর পর আমরা যদি নাই দেখতে পারি তাহলে তার সাথে অর্থাৎ পরিবেশের সাথে আমরা কোনো রকম সম্পর্ক গঠন করতে পারি না। অর্থাৎ দেখো এখানে কি বলছে, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা দৃষ্টি প্রতিবন্ধকতা বলতে বোঝায় কোনো রকমভাবে শিশুর চোখের সমস্যার কারণে শিশুটি শিক্ষা বা সমাজে পিছিয়ে থাকে। অর্থাৎ আমাদের চোখ যার সাহায্যে আমরা দেখি সেটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞানেন্দ্রিয়। এই চোখের সাহায্যে আমরা দেখতে পাই, এবং একটা শিশুর জন্মানোর পর সে তার চারপাশের পরিবেশকে নিজের চোখের সাহায্যে দেখে এবং তার সাথে সম্পর্ক গঠন করতে পারে, এবং তার সম্পর্কে একটা মনের মধ্যে ধারণা গঠন করতে পারে, চিত্র গঠন করতে পারে। কিন্তু কোনো রকম ত্রুটি বাধার জন্য একজন ব্যক্তির পক্ষে দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যা দেখা যায়, যার ফলে সে পরিবেশের সুন্দর চিত্রকে দেখতে না পারায় তার সাথে সম্পর্ক গঠন করতে পারে না। এই দৃষ্টি প্রতিবন্ধকতা ব্যক্তির জীবনে নানা সমস্যা দাঁড় করায়। অন্যান্য প্রতিবন্ধকতার মতো এই ভিজুয়াল ইম্পেয়ারমেন্টদের প্রতি সামাজিক ক্ষেত্রে অনেক উদাসীনতা এবং নেতিবাচক মনোভাব রয়েছে। তবে বর্তমানে প্রতিবন্ধকতা সম্পর্কে ব্যক্তিদের বিজ্ঞানগত দিক থেকে এমন সচেতনতা প্রদান করা হয়েছে এবং নতুন নতুন প্রযুক্তি গঠন করা হয়েছে, যার ফলে সমাজে এই সমস্ত প্রতিবন্ধকতার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং উদাসীনতা কমে গেছে। নেতিবাচক প্রভাব কমে গিয়ে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী প্রায় 30 মিলিয়ন ব্যক্তির দৃষ্টিবন্ধিকতা রয়েছে আমাদের ভারতে। সংজ্ঞাতে দেখো এই দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পর্কে নানা রকম দৃষ্টিভঙ্গি অর্থাৎ সংজ্ঞা দেওয়া রয়েছে। সেটিকে আবার দুই রকম ভাগে ভাগ করা, যেটা আইনগত সংজ্ঞা আর একটা শিক্ষাগত সংজ্ঞা। আইনগত সংজ্ঞাতে কি বলা হয়েছে চলো দেখি। দেখো আইনগত সংজ্ঞায় প্রতিবন্ধকতার সংজ্ঞা দিতে গিয়ে কে.সি. পান্ডে 1997 সালে ভিজুয়াল হ্যান্ডিক্যাপ ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ ভিজুয়াল একুইটি, ফিল্ড অফ ভিশন অ্যান্ড ভিজুয়াল এফিসিয়েন্সি, অর্থাৎ দৃষ্টির ক্ষেত্র ও দৃষ্টিগত পারদর্শিতার সাহায্যে দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। আমেরিকার সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট 1935 খ্রিস্টাব্দে এই সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ব্লাইন্ডনেস ইজ ভিজুয়াল অ্যাকুইটি ফর ডিস্টেন্স ভিশন, মানে এই চোখের ঝাপসা দেখা বা চোখের না দেখতে পাওয়াটা অনেকটা দূরত্বগতার উপর ভিত্তি করে। 20/200 200 ফুট বা 20 ফুট or less than in better eye within the better connection, or visual acuity of more than 20/200 if the widest diameter of field of vision substance and angle not greater than 20 degrees। 20 ফুটের মধ্যে অর্থাৎ ভালো চোখে চশমা ব্যবহারের পর ব্যক্তির দৃষ্টি তীক্ষ্ণতা যদি 20/200 বা তার কম হয়, বা ব্যক্তির তীক্ষ্ণতা 20/200 বেশি কিন্তু ভালো চোখে দৃষ্টির ক্ষেত্রে 20 কোণের বেশি নয়, তাদের দৃষ্টি প্রতিবন্ধকতাই বলা হয়। এই আইনগত সংজ্ঞায় যে সূত্রগুলি পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই আইনগত সংজ্ঞা পড়ে আমরা যে দৃষ্টিগুলিকে পয়েন্ট করতে পারছি, মানে যেগুলো আমরা সম্পর্কে আমরা ঠিক জানতে পারছি, সেগুলি হচ্ছে: 1. দৃষ্টি প্রতিবন্ধকতা ব্যক্তির দৃষ্টি তীক্ষ্ণতায় ঘাটতি থাকতে পারে। 2. দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির সর্বোত্তম সংশোধন সত্ত্বেও দৃষ্টির সীমা 20/200 ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকে। 3. দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রি কোণের মধ্যেই বিস্তৃত থাকে। আইনগত সংজ্ঞার পর আরেকটি ভাগ
দেখো শিক্ষাগত সংজ্ঞা, এখানে কি বলা হয়েছে যে ব্যানার্জি 2009 সালে বলেছেন এ completely visual impaired person is one whose vision is so limited defective that he cannot be educated through visual methods। মানে একজন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির এতটাই দৃষ্টিশক্তি হীন থাকে যে তার পক্ষে কোনো শিক্ষা গ্রহণ করা যায় না ভিজুয়ালি দিক থেকে, মানে দৃষ্টিকোণ দ্বারা। এরকমই আরও অনেকগুলি সংজ্ঞা রয়েছে এই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট সম্পর্কে। এই আলোচনা থেকে সাধারণ ভাষায় দৃষ্টি প্রতিবন্ধী বা দৃষ্টি অক্ষমতা বলতে যে একটি শিশু তার চোখে কোনো রকম সমস্যা থাকার কারণেই তার চোখে কম দেখে বা একেবারে সে হয়তো দেখতে পায় না, যার ফলে সে দৃষ্টি প্রতিবন্ধকতা বলা হয়। এটি পরিবেশগত বা বংশগত কারণেও হতে পারে। এটি 3টি ভাগ পাওয়া যায়, যেমন দেখো ব্লাইন্ডনেস অন্ধত্ব, সম্পূর্ণভাবে সে হয়তো দেখতে পায় না। লো ভিশন কম দৃষ্টি সম্পন্ন, সে হয়তো কিছুটা দেখতে পায়। পার্টিয়ালি সাইটেড পারসন মানে তার কাছের কোনো অংশটুকু সে হয়তো দেখতে পায়। এই 3 রকম ভাবে একটা শিশুর বা একটা ব্যক্তির দৃষ্টি ক্ষমতাকে ব্যাখ্যা করা যায়। কজেস অফ ভিআই, কি কি কারণে দৃষ্টি প্রতিবন্ধকতা হওয়া যায়, কি বলেছে এখানে দেখো। চোখের গঠনগত আই স্ট্রাকচারাল, হয়তো তার চোখটা ঠিকভাবে খুলতে পারেনি, তার চোখ ছোট রয়েছে বা তার চোখের মধ্যে কোনো রকম আঘাতের জন্য বা কোনো রকম সে হয়তো দেখতে না পাচ্ছে। বংশগত কারণ জেনেটিক, তার পরিবারের কেউ হয়তো চোখের সমস্যায় ভুগেছে এবং তার জেনেটিক থেকে সেও হয়তো ভবিষ্যতে নিজের চোখের সমস্যায় ভুগছে, এমনও হতে পারে। জন্ম পূর্ববর্তী কারণ, গর্ভাবস্থায় মায়ের যদি কোনো সংক্রামক অসুস্থতা হয়, যেমন রুবেলা, সিফিলিস, এইরকম টাইপের যদি কোনো রোগে সে আক্রান্ত হয়ে পড়ে তবে শিশু দৃষ্টি প্রতিবন্ধকতা হতে পারে। বেশি বয়সের মা হলেও কিন্তু এই সমস্যা দেখা যায়। এছাড়া মা বাবা রক্তের শ্রেণীগত অমিল থাকলে পরেও মা অপুষ্টির শিকার হলে এবং মা যদি নেশাদ্রব্য গ্রহণের অভ্যাস থাকে তাহলেও কিন্তু শিশুর পক্ষে দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যা দেখা যায়। ডি জন্মকালীন কারণ, জন্মকালীন কারণে আমরা বলতে পারি শিশুর জন্মের সময় যদি যান্ত্রিক আঘাতের ফলে মস্তিষ্কের ত্রুটি দেখা যায়, যেমন ডেলিভারিতে যদি কোনোভাবে শিশুর মাথায় আঘাত লাগে তাহলে শিশুর দৃষ্টি প্রতিবন্ধকতা হতে পারে। শিশুর অপরিণতি অবস্থায় জন্মালেও কিন্তু অর্থাৎ লো বার্থ ওয়েটেও কিন্তু শিশু যদি জন্মগ্রহণ করে তবেও সে কিন্তু দৃষ্টি অক্ষমতা হতে পারে। তারপরে দেখো জন্ম পরবর্তী কারণ, জন্ম পরবর্তী কারণে বলা হয়েছে শিশুর দৃষ্টিগত অক্ষমতা আসতে পারে তার জন্মের পর পরিবেশগত কারণের ফলে। বিভিন্ন সমীক্ষায় ভারতবর্ষের দৃষ্টি প্রতিবন্ধকতা যে চিত্র গড়ে ওঠে, ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধকতার হার বেশি থাকে। তাদের মধ্যে হয়তো ভিটামিন এর কম মাত্রা হতে পারে এবং আরও অন্যান্য কারণের জন্য তারা নিজেদের দর্শন ক্ষমতা হারাতে পারে। ক্যাটারেক্ট অর্থাৎ সে হয়তো আবছা দেখছে, তার চোখে এই সমস্যা হওয়ার ফলে সে হয়তো আবছা দেখছে, এরকম রোগের জন্য কিন্তু তারা দৃষ্টি প্রতিবন্ধকতার ফলে ভুগে। গ্লিউকোমা চোখের কোনো নার্ভ হয়তো নষ্ট হয়ে গেল, যার ফলে চোখের দর্শন ক্ষমতা বা দর্শন দৃষ্টিতে তার অনেকটাই প্রভাব পড়লো। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তাদের পক্ষে দৃষ্টি অক্ষমতা সম্পন্ন হতে পারে। ডায়াবেটিক্স ভাবেও কিন্তু মানুষ নিজের দৃষ্টি ক্ষমতা হারাতে পারে। হু ক্লাসিফাইড দ্যাট দ্য ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বেসড অন 2 ফ্যাক্টরস। দেখো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট 2টো ফ্যাক্টরের উপর ভিত্তি করে। এই দুটো উপাদান কি? দ্য ভিজুয়াল অ্যাকুইটি, কতটুকু আপনি দেখতে পাচ্ছেন বা কতটা পরিষ্কারভাবে যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে ভিজুয়াল ফিল্ড, ব্যক্তি কতটুকু জায়গা দেখতে পাচ্ছে, তার সামনে কতটুকু অংশ সে দেখতে পাচ্ছে, কতটুকু দূরে সে দেখতে পাচ্ছে না, এইটাও কিন্তু একটা ফ্যাক্টর। এই দুটোর উপর ভিত্তি করেও কিন্তু তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্টটা বোঝা যায়। এই ভিজুয়াল অ্যাকুইটি টেস্টের জন্য অর্থাৎ ভিজুয়াল ইম্পেয়ারমেন্টে কতটা ক্ষমতা রয়েছে বা সে কতটুকু দৃষ্টি ক্ষমতাহীন সেটা বোঝার জন্য 2 রকম চার্ট ব্যবহার করে। একটা হচ্ছে স্নেল চার্ট আর একটা হচ্ছে টাম্বলিং চার্ট। আর একটা চার্টেও কিন্তু এর ডাক্তাররা ব্যবহার করে থাকেন। এই
তোমরা এই চারটা এখন দেখতে পাচ্ছ, একটা সাহায্যে দেখো ডাক্তাররা একটা রোগীকে পরীক্ষা করে তার চোখের ক্ষমতা যাচাই করে, সে কতটুকু নিজের দৃষ্টিশক্তি হারিয়েছে সেটা তারা বুঝতে পারে। দেখো অ্যাসিস্টিভ টেকনোলজি অফ ভিআই, অর্থাৎ অ্যাসিস্টিভ টেকনোলজি বলতে কি বোঝায়, যে সমস্ত প্রযুক্তির দ্বারা শিশুরা নিজেদের চোখের অক্ষমতা থাকা সত্ত্বেও খুব সহজে এবং সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে, সেই সমস্ত টুলসকেই বলা হয় অ্যাসিস্টিভ টেকনোলজি। এটি বা অ্যাসিস্টিভ টেকনোলজি হচ্ছে সেই সমস্ত শিশুদের কাছে টুলস বা ডিভাইস বা সফটওয়্যার বা ইকুইপমেন্ট যা প্রদান করে বিশেষ শিশুদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করার জন্য এবং তাদের নিজেদের শিক্ষা সম্পূর্ণ করার জন্য, নিজেদের কার্যকর্ম বিনা দ্বিধায় পূর্ণ করার জন্য। দেখো এই ভিআই এর জন্য অর্থাৎ ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের জন্য কি কি এটি অ্যাসিস্টিভ টেকনোলজি ব্যবহার করা হয় সেগুলি দেখে নেওয়া যাক। দেখো ব্রেল ল্যাঙ্গুয়েজ, ব্রেল, আমরা প্রথম ব্রেল, এই লেখাগুলি একটু উঠানো মতো থাকে, এটা আমাদের নর্মালি যেমন আমরা বইয়ে লেখা পড়ি ওর থেকে অনেকটাই আলাদা হয়। 2 ব্রেল স্লেট অ্যান্ড স্টাইলিশ। 3 ন্যাশনাল ব্লক। 4 অ্যালফাবেট প্লেট। 5 ব্রেল ডিসপ্লে অ্যান্ড নোট টেকার্স। 6 স্ক্রিন রিডার্স। 7 টেক্সট টু স্পিচ। 8 স্পিচ রিকগনাইজেশন সফটওয়্যার। 9 স্ক্রিন ম্যাগনিফিকেশন সফটওয়্যার। দেখো এগুলি হচ্ছে রাইটিং ডিভাইস, লেখার ক্ষেত্রে কি কি ব্যবহার করা যায় সেগুলি এখানে বলা হয়েছে। এবার দেখো ম্যাথামেটিক্যাল, অঙ্কর জন্য কি কি ডিভাইস ব্যবহার করা হয়। হ্যাঁ, একটা দৃষ্টি প্রতিবন্ধতার ক্ষেত্রেও কিন্তু এই অ্যাসিস্টিভ টেকনোলজিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রাইটিং ডিভাইস আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডিভাইস। তবে আমরা প্রথমে পড়ে নিলাম রাইটিং ডিভাইস। এবার দেখো ম্যাথামেটিক্যাল ডিভাইসে 2টি কথা আমরা পেয়েছি, একটা হচ্ছে অ্যাবাকাস আর একটি হচ্ছে জিওমেট্রিক্যাল ডিভাইস। তবে এর সম্পর্কে অর্থাৎ এই সমস্ত অ্যাসিস্টিভ টেকনোলজি সম্পর্কে কি বলা হয়েছে বা এগুলি কি সেগুলো আমরা জেনে নিই, চলো। দেখো প্রথমে রয়েছে রাইটিং ডিভাইসের প্রথম ভাগ ব্রেইলি, অর্থাৎ এই ব্রেইলি লেখা পদ্ধতি লুইস ব্রেইলি চালু করেছিলেন 1834 খ্রিস্টাব্দে। ব্রেইলি লেখার পদ্ধতি হলো আমাদের যেমন সাধারণ মানুষের কোনো অক্ষর পড়ার সময় খুব সহজে আমরা আকারের ভঙ্গি দেখে তার চিত্র আমাদের মনের মধ্যে গঠন করে নিই এবং সেই অক্ষরটিকে খুব সহজে পড়তেও পারি, কিন্তু একজন অন্ধ ব্যক্তি কোনো অক্ষরকে সহজে পড়তে পারে না, তার জন্য ব্রেইল পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্ষর বা অ্যালফাবেট বক্সের মধ্যে থাকা 6টি ডটসের দ্বারা বোঝানো হয়। দেখো আমরা সাধারণ মানুষেরা ABCD খুব সাধারণভাবে সহজভাবে পড়তে পারি, কিন্তু এই ABCD ঠিক অন্ধ ব্যক্তিদের জন্য কেমন ভাবে লেখা থাকে। দেখো আমরা দেখতে পাচ্ছি এই একটা ঢপের মধ্যে 6টি ডটস রয়েছে, বা এই ডটসগুলি হচ্ছে রাইজ ডট, এই ডটসগুলিকে আমরা রাইজ ডট বলি। দেখো এখানে 6টি ডটসের মধ্যে একটা উপরের ডট হচ্ছে বেশি উঠে আছে, এটাকে আমরা হাত দিয়ে আমরা নয়, তারা দৃষ্টি প্রতিবন্ধতা সম্পন্ন তারা হাত দিয়ে বুঝতে পারবে, এটাকে A বলা হয়। এখানে ঢপের মধ্যে থাকা 6টি ডটের মধ্যে 2টি ডট উপরে উঠে আছে, এটাকে তারা বুঝতে পারবে হাত দিয়ে, এটাকে B বলা হয়। এইরকম ভাবে প্রত্যেকটা অ্যালফাবেট তাদের জন্য লেখা থাকে এবং সেটা পড়ে তারা বুঝতে পারে। এখানে দেখো তোমাদের সামনে এই ছবিটা আমি দিলাম, তোমরা হয়তো এটা দেখে বুঝতে পারছো যে ব্রেইলি কি বা ব্রেইলিটাকে কি বলতে চাইছি আমি। এই ব্রেইলি দেখো 3x2 কগনিফিকেশনে থাকে, অর্থাৎ 2টো লাইনে 3টি করে ডটস থাকে, অর্থাৎ মোট 6টি ডটের দ্বারা কিন্তু ব্রেইলি লেখা সম্ভব, এর থেকে বেশি ডটে কখনোই ব্রেইলি লেখা হয় না। দেখো ব্রেইলি স্লেট এবং স্টাইলিশ, এখানে একটি সাধারণ মানুষ শিশুর লেখার জন্য সাধারণভাবে স্লেট ব্যবহার করে এবং তার জন্য 4 কোণা একটা পাথরের প্লেট হয়, যাতে পাথরের চারপাশে কাঠের ফ্রেম করা থাকে। কিন্তু ব্রেইলি স্লেটটা একটু আলাদা রকম হয়। স্লেট আর স্টাইলিশ হচ্ছে অন্য রকমের একটা স্লেট, যেখানে ব্রেইলি স্লেট এবং স্টাইলিশ অন্য স্লেটের তুলনায় সাধারণ শিশুদের স্লেটের তুলনায় অনেকটাই আলাদা। এটা অন্ধ ব্যক্তিরা শুধু ব্যবহার করতে পারে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা স্লেট, যার ওপর এরকম একটা জালের মতো বাক্স করা থাকে, যেটাকে বন্ধ করা যায়, এবং এই দুটোর মধ্যে একটা মোটা কাগজ থাকে, কাগজটাকে ভরে এটাকে বন্ধ করে দেওয়া হয়, এবং ঠিক এরকম দেখতেই হয় স্টাইলিশ অর্থাৎ পেন্সিল। আমরা যেমন পেন্সিল বা রুল ব্যবহার করি লেখার জন্য, কিন্তু অন্ধ ব্যক্তিরা স্লেটে লেখার জন্য এই রকম দেখতে স্টাইলিশ ব্যবহার করে। এই জালটার উপর অংশগুলি দেখো
কিছু কিছু ফুটো একটা ঢপের মধ্যে করা থাকে। এই ঢপে কিন্তু অন্ধ ব্যক্তিরা একটাই অ্যালফাবেট লিখতে পারে, তার থেকে বেশি লিখতে পারবে না। এই প্রত্যেক ডটগুলিকে এক একটা সেল বলা হয়। সেলগুলি ছিদ্রের মতো হয়। পেন্সিল দিয়ে এই সেলগুলির মধ্যে দিয়ে কিন্তু ডট করে একটা দৃষ্টি প্রতিবন্ধকতা শিশু কিন্তু নিজের লেখা লেখে। অন্ধ ব্যক্তি অবশ্যই আমরা এটা জেনে রাখি, দেখো অন্ধ ব্যক্তিরা অবশ্যই লেখার সময় রাইট টু লেফট লেখে, কিন্তু পড়ার সময় লেফট টু রাইট। আমাদের সাধারণ মানুষের মধ্যে বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে পড়া শেষ করে, কিন্তু লেখার সময় তারা ডান দিক থেকে লেখা শুরু করে বাঁ দিক পর্যন্ত শেষ করে। সাধারণ শিশুরা কিন্তু সেরকম করে না। সাধারণ শিশুরা লেখা শুরু করে বাম দিক থেকে এবং শেষ করে ডান দিকে। পড়ার সময়তেও কিন্তু তারা ঠিক একই রকম বাঁ দিকে লেখা শুরু করে এবং ডান দিকে পড়া শেষ করে। এবার দেখো 3 নম্বর নোটেশন ব্লক। নোটেশন ব্লকে একটা কিউবের মতো হয়। দেখো এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, আশা করি আমি এটা দেখে তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো আমি নোটেশন ব্লক কোনটাকে বলতে চাইছি। নোটেশন ব্লকের মতো দেখো এটা একটা কিউবের মতো হয়, যে হাতে নিয়ে বাচ্চারা খেলতে খেলতে অ্যালফাবেট শিখে যায়। আমি এখানে ছবি এঁকে দেখানোর চেষ্টা করেছি নোটেশন ব্লকটা কেমন হয়। এরকম একটা কিউবের মতো থাকে, যের মধ্যে এরকম এক প্লেট করা থাকে, 5 জোড়া, মোট 10টি প্লেট থাকে। প্রত্যেক প্লেটে এরকম রাইজ ডট অর্থাৎ উঠানো ডটস থাকে, যেগুলিকে পরপর সাজিয়ে কিন্তু এক একটা অ্যালফাবেট লেখা হয়। কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই নোটেশন ব্লকে কিন্তু 5টা অক্ষরের বেশি কোনো অ্যালফাবেট লেখা যায় না। দেখো এখানে কি বলে, কিউবের সমস্ত রং মেলানো হয়, ঠিক অনেকটা নোটেশন ব্লকেও কিন্তু বাচ্চারা ব্রেল শেখার প্রথম পর্যায়ে থাকা তারা এটা নিয়ে খেলতে খেলতে এটা শিখে যায়। নোটেশন ব্লকে 10টি ডিস্ক থাকে। এই যে এগুলিকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 10টি ডিস্ক। খুব সহজে 5টা অক্ষরের লেখা বানান কিন্তু এতে লেখা হয়। এই ডিস্ক বা প্লেটগুলি কি ডটসের মতো কিছুটা ওঠানো অংশ থাকে, ডটসের সাহায্যে কিন্তু ব্রেল লেখা হয়। এবার দেখো অ্যালফাবেট প্লেট। এখানে এক ধরনের একটা প্লেট থাকে, যেখানে সাধারণ বাচ্চাদের যেমন A to Z পর্যন্ত অ্যালফাবেট লেখা থাকে, ঠিক একই সাথে ব্রেইল পদ্ধতিতেও কিন্তু অ্যালফাবেট A to Z পর্যন্ত লেখা থাকে। এটা করানো হয় ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট শিশুদের জন্য। তারা স্পর্শ করে বুঝতে পারবে যে একটা সাধারণ A কেমন ভাবে লেখা হয় এবং ব্রেইল পদ্ধতিতে A কেমন করে লেখা হয়, সেই তারা খুব সহজে এবং সুন্দরভাবে জানতে পারবে নিজের স্পর্শের দ্বারা। এই জন্য এটা ব্যবহার করা হয় যখন একটা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট শিশুকে শিক্ষাদান দেওয়া। দেখো 5-এ বলা হয়েছে ব্রেইলি ডিসপ্লে অ্যান্ড নোট টেকার্স। এটা একটা ব্লাইন্ড অথবা ভিআই সম্পন্ন ব্যক্তিদের কিছু সুবিধা প্রদান করে। এই ব্রেইল ডিসপ্লে এবং নোট টেকার্সে উন্নত মানের ইলেকট্রনিক ট্যাবলেটস, যার মধ্যে থাকা শিক্ষাগত অ্যাপ উপস্থিত থাকে ব্লাইন্ডদের জন্য বা ভিআই শিশুদের জন্য টেক্সট বুক পড়তে এবং নোট তৈরি করতে। তারা হয়তো মুখে মুখে বলছে, সেটা তারা নোটের মতো আপনি একটা ট্যাবলেটে বা একটা কোনো ইলেকট্রনিক আইটেমের মধ্যে নোটের মতো গঠন হয়ে যাচ্ছে। এবার দেখো স্ক্রিন রেকর্ডার্স। এই এআই টুলসটি একটি টেক্সটকে কম্পিউটার স্ক্রিনে স্পিচের মাধ্যমে উপস্থাপন করে, যা ব্লাইন্ড বা ভিআই সম্পন্ন স্টুডেন্টরা ডিজিটাল কন্টেন্ট গ্রহণ করতে পারে। এটা এমন একটা স্ক্রিন, মানে আমরা হয়তো ফোনে যখনই কোনো দৃশ্য দেখি বা কোনো ভিডিও দেখি, সেটা আমরা নিশ্চয়ই বলতে বলি না, কোনো কাউকে গুগলে সার্চ করলে দেখবে অনেক সময় আমরা যেটা সার্চ করছি সেটা সম্পর্কে স্পিচের মাধ্যমে মানে নিজেরা তারা বলতে শুরু করে যে এইটা সম্পর্কে এরকম এরকম কথা রয়েছে। এটা কিন্তু অনেকটাও স্ক্রিন রেকর্ডের মতো। তারা যখনই অর্থাৎ ব্লাইন্ড পার্সনরা যখনই কোনো কম্পিউটারে স্ক্রিন খোলে, তখন যেটা তারা সার্চ করে সেটা স্পিচের মাধ্যমে তাদের সামনে প্রদান করা হয়। সেটা কোন অ্যাপটা খুলছে, কি করছে, কি লেখা হচ্ছে, সমস্ত কিন্তু তাদেরকে কানে বলানো হয়। সেই সাহায্যে তারা অনেকটা কন্টেন্ট ডিজিটালভাবে কন্টেন্ট গ্রহণ করতে পারে। দেখো 8 নম্বরে বলে স্পিচ রিকগনাইজেশন সফটওয়্যার। এখানে মুখে বলে লেখার সুবিধাকে গঠন করা হয়েছে। ফিজিক্যাল ডিসেবিলিটি অর্থাৎ যারা হাতে পায়ে ভাবে কোনো রকম অক্ষমতা রয়েছে, তারা হাত পা নড়াতে পারে না, তাদের জন্য রাইটিং চ্যালেঞ্জেস, হয়তো তাদের হাতে সমস্যার কারণে লিখতে পারে না, হাত লেখার সময় নড়তে থাকে, যার ফলে তার লিখতে অসুবিধা হয়। ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, তারা দেখতে পায় না, তাদের জন্য এই স্পিচ রিকগনাইজেশন বক্সে, যেখানে শিশুরা নিজেদের আওয়াজ বলে বলে নিজেদের খুব সুন্দর করে নোট তৈরি করতে পারে। এবার 9 নম্বরে বলা হয়েছে স্ক্রিন ম্যাগনিফিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যারটি স্ক্রিনের টেক্সট বা ইমেজকে খুব বড় করে দেখা হয়, যারা খুব লো ভিশন কম দেখতে পাওয়া ব্যক্তিরা হয়।
এবার দেখো ম্যাথামেটিক্যাল ডিভাইস, আমরা এতক্ষণ রাইটিং ডিভাইস সম্পর্কে পড়লাম, এবার ম্যাথামেটিক্যাল ডিভাইসে কি অ্যাসিস্টিভ টেকনোলজি রয়েছে সেগুলো দেখে নিই। দেখো প্রথমটি হচ্ছে অ্যাবাকাস। এটি ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট সম্পন্ন ব্যক্তিদের গাণিতিক কাজ করতে খুব সুবিধা করে। এর আরেকটা নাম হচ্ছে কাউন্টিং ফ্রেম। দেখো এখানে একটা চারকোনা ঢপের মতো রয়েছে, এই ঢপের মধ্যে কতগুলি লাইন রয়েছে, এই লাইনগুলিকে বলা হয় কালাম বা রোডস। দেখো এগুলিকে বলা হয় কালাম বা রোডস, যার মধ্যে কতগুলি এরকম বলস রয়েছে, সেই বলগুলিকে বেডস বলে। এই অ্যাবাকাস এর উদ্ভাবক হিসেবে টিম ক্র্যানমারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কারণ তিনি 1960 সালে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য এটি আবিষ্কার করেছেন। এই একটা শিশু, দৃষ্টি প্রতিবন্ধতা শিশু এই বেডসগুলির দ্বারাই কিন্তু নিজের গাণিতিক সমস্যা সমাধান করে। এবার দেখো জিওমেট্রিক্যাল ডিভাইস। এখানে সাধারণ জ্যামিতিক বাক্সে যে সমস্ত যন্ত্রপাতি থাকে ঠিক একই রকম গাণিতিক যন্ত্রপাতি থাকে, কিন্তু এখানকার যন্ত্রপাতিগুলি লেখাগুলি একটু উপরে ওঠানো থাকে, যেগুলি স্পর্শ করে তারা বুঝতে পারে যে কি রকম জিনিস বা কি কি লেখা রয়েছে, কোনটা কিসের জন্য ব্যবহার হয়। ডিভাইস দেখো যা শিশুদের জন্য গঠন করা হয় তাতেও কিন্তু শুধু গাণিতিক যন্ত্রগুলিতে সমস্ত লেখা তা একটু ওপরের দিকে উঠে থাকে। দেখো একই রকম ভাবে উপরের দিকে থাকে, কিন্তু সেই লেখাগুলি কি হয়, যন্ত্রের লেখাগুলি একই রকম একটু উপরের দিকে ওঠানো থাকে। এই সমস্ত অ্যাসিস্টিভ টেকনোলজি ছাড়াও বিগার ফন্ট বডি, সিডি প্লেয়ার, ম্যাগনিফাইং গ্লাসেস, ভিআইদের জন্য পড়ানোর জন্য এই সমস্ত জিনিসগুলো কাজে ব্যবহার করা হয়। দেখো এবার আমরা পড়তে চলেছি ক্যারেক্টারিস্টিক্স অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। কি কি দেখে আমরা বুঝতে পারবো যে একটা শিশু দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছে। রাব আইস এক্সেসিভলি মানে সে সবসময় হয়তো নিজের চোখ ঘর্ষণ করতে থাকবে, নিজের চোখের না কিছু কারণে হাত দিবে, বারবার খোঁচাবে। ওয়াটারি আইস মানে চোখের সবসময় হয়তো জল বেরোচ্ছে, চোখ থেকে জল বেরোচ্ছে, এরকম কোনো সমস্যা হলে পরে সে হয়তো চোখের সমস্যা রয়েছে। আইলাইডস আর অফটেন রেড, তার চোখগুলি সবসময় লাল হবে। দেখো 4 নম্বরে হোল্ড অবজেক্টস অ্যান্ড বুক টু ক্লোজ টু দেয়ার আইস, মানে চোখের কাছে কোনো জিনিসকে দেখার জন্য বা কোনো বইয়ের লাইন পড়ার জন্য খুব কাছে যখন সে তুলে ধরে দেখছে, সেটাকে দেখতে হচ্ছে, তখন বুঝতে পারা যাবে সে তার চোখে কোনো না কোনো সমস্যা রয়েছে। হেড আর ভেরি ক্লোজ টু দ্য বুক অর রিডিং মেটেরিয়ালস, কোনো জিনিস পড়ার সময় বা বইয়ে তার মাথাটাকে অনেকটা ঝুঁকে নিয়ে যেতে হচ্ছে যে কি লেখা যাচ্ছে সেটা বোঝার জন্য, তখনও সেটা বোঝা যাবে সে হয়তো চোখে তার সমস্যা হচ্ছে দেখার জন্য। 6 নম্বর দেখো পেন অ্যান্ড ইরিটেশন ইন দ্য আই, চোখে কোনো রকম ভাবে ব্যথা করছে, দেখতে গেলে কোনো রকম ব্যথা হচ্ছে বা ইরিটেশন হচ্ছে, অস্বস্তি বোধ হচ্ছে, তখনও কিন্তু তাদের চোখের সমস্যার জন্য এগুলো দায়ী হতে পারে। ব্লিঙ্ক মোর ফ্রিকুয়েন্টলি, মানে যে একটা সাধারণ ব্যক্তি যেভাবে চোখের পাতা ফেলে তার থেকে বেশি পরিমাণে কোনো শিশু যদি চোখের পাতা ফেলতে থাকে, তার মানে কোনো রকম ভাবে তার চোখের সমস্যা হচ্ছে। টেক হেল্প ফ্রম পিয়ার্স, মানে শিক্ষার্থীদের কাছ থেকে কি পড়ছে বা কি বুঝতে পারছে না সেটা পড়ার জন্য কিন্তু সাহায্য নেওয়া। রেগুলার হেডেক্স, মানে তার মাথায় সবসময় হয়তো মাথা যন্ত্রণা বা ব্যথা করে। পাম্পস ইনটু অবজেক্টস অর পিপল, হয়তো সে চলতে চলতে কোনো জিনিসের সাথে বা কোনো ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে নিচ্ছে, কারণ সে হয়তো দেখতে পাচ্ছে না তার কারণে। পুয়ার আই হ্যান্ড কোঅর্ডিনেশন, মানে তার চোখের সাথে হাতে কোনো মিল নেই, সে হয়তো কোনো জিনিস হচ্ছে, সে হয়তো জিনিসটাকে দেখছে এক জায়গায় রয়েছে, কিন্তু হয়তো জিনিসটা একটু দূরে রয়েছে, অবস্থিত রয়েছে। যেমন পেন্সিলটি, তার একটা পেন্সিল যেমন এখানে রয়েছে, কিন্তু তার চোখ দেখাচ্ছে পেন্সিলটি এইভাবে এইখানে অবস্থিত রয়েছে, সে হয়তো তার হাতটাকে এখানে নিয়ে গেল কিন্তু না। uncomfortably moves head forward and backward while looking at the distant objects, মানে কখনো দূরত্ব কোনো জিনিস দেখতে হলে সে হয়তো পরিষ্কার না দেখার কারণে যে মাথাটাকে হয়তো খুব কাছে বা পেছনে নিয়ে যাচ্ছে ঠিকভাবে পরিষ্কার কোনো জিনিসটাকে দেখার জন্য। লুজ প্লেস while reading, দেখো 14 নম্বর নট এবল টু সি ইন নাইট, রাত্রিবেলা সে হয়তো দেখতে পারে না। স্কুইনিট আইড, এই সমস্ত কারণের জন্য কিন্তু একটা শিশুকে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বলা যায়, বা তাদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারবো যে তাদের মধ্যে চোখের কোনো রকম সমস্যা রয়েছে।
দেখো, এডুকেশনাল প্রোগ্রামস ফর ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, শিশু যারা দৃষ্টিবন্ধী প্রতিবন্ধকতা সম্পন্ন রয়েছে তাদের জন্য কি কি এডুকেশনাল দিক থেকে ব্যবহার করা হয়েছে বা কি গঠন করা হয়েছে, তাদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে এগুলো বলা হয়েছে। দেখো, স্পেশাল স্কুল, তাদের জন্য বিশেষ স্কুল খোলা হয়েছে যেখানে তাদেরকে তাদের অসুবিধা ওপর ভিত্তি করে শিক্ষা প্রদান করা যাবে। ইন্টারগ্রেটেড এডুকেশন, ইন্টারগ্রেটেড মানে তাদের সমস্যাটা কি হচ্ছে, তারা কেন শিক্ষা গ্রহণ করতে পারছে না, তাদের কিরকম সমস্যা, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে বা অন্য কোনো দিক থেকেও সমস্যা কি হতে পারে সেটা ভালো করে বুঝে নিয়ে তাদেরকে শিক্ষা প্রদান করবে। রিসোর্স মডেল। তারপর 4 নম্বর দেখো প্লাস কারিকুলাম। 5 নম্বর ইনক্লুসিভ এডুকেশন। 6 নম্বর কম্বাইন্ড মডেল। 7 নম্বর কোঅপারেটিভ মডেল। 8 নম্বর ডুয়াল টিচিং মডেল। এই সমস্ত জিনিসগুলি কিন্তু এবং এর সাথে অ্যাসিস্টিভ টেকনোলজিও কিন্তু অবশ্যই এডুকেশনাল প্রোগ্রামের মধ্যে পড়ে, যার সাহায্যে আমরা একটা ব্লাইন্ড শিশুকে বা একটা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট শিশুকে খুব সহজে, সুন্দরে এবং বিনা দ্বিধাতে শিক্ষা প্রদান করতে পারি। আমি আশা করছি তোমাদের এই বিষয়টা বুঝতে কিছুটা সুবিধা হয়েছে, এবং যদি তোমাদের এটাতে বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা সম্পর্কেও আমাকে অবশ্যই জানাবে। আশা করি তোমাদের এই ভিডিওগুলি, আগের ভিডিওগুলি এবং ভবিষ্যতে আসা ভিডিওগুলি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।